নমস্কার। দুই কবির কবিতা পাঠ। দুই কবির মধ্যে আজকে প্রথম যে কবিকে বেছে নিয়েছি তার নাম বাদল ভট্টাচার্য। বাদল ভট্টাচার্য দুর্গাপুরের স্টিল প্ল্যান্টের স্কুলে আর্টের টিচার হিসাবে শিক্ষকতা করতেন। তিনি চিত্রশিল্পের সঙ্গে যেমন জড়িত ছিলেন তেমনি লেখালেখিও অল্প বিস্তর করতেন। তাঁর একটি কবিতার বই যে মাটি প্রতিমা হয়, যে মাটি প্রতিমা হয় বইটির নাম। বইটির প্রকাশ সাল ছিল 1991 সাল, মানে আজ থেকে 25 বাদ দিন, আজকে তো সবে 24 ধরুন, 24 আর 91 মানে হচ্ছে 35 বছর আগে। 35 বছর আগে, 34 বছর আগে নাকি 33 বছর, 33 বছর আগে এই বইটি প্রকাশিত হয়েছিল। বাদল ভট্টাচার্য যে মাটি প্রতিমা হয়। বইটির তখন দাম ছিল 12 টাকা। কবির অন্যান্য কাব্যগ্রন্থ রয়েছে অনন্ত মধ্যাহ্নে ফিরি 1971 সালে, আর কেবল তৃষ্ণা বাড়ে 1980 সালে। তাহলে এই বইটির পরে যদি আর কবির বই প্রকাশিত না হয়ে থাকে তাহলে এই বইটি পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা 3টি। আবার এই বইটির যদি মাঝে আবার অন্য কোনো বই প্রকাশিত হয়ে থাকে তাহলে 4টি 5টি হতে পারে। সেই সম্পর্কে আমার কাছে কোনো খবর নেই, আমি জানি না। তো যাই হোক, এখন আমি এই বইটি থেকে কয়েকটি কবিতা পড়ব। তাঁর লেখা কেমন ছিল সেই সম্পর্কে একটা ধারণা নেবার জন্য বা দেবার জন্য। যে মাটি প্রতিমা হয়, প্রথম কবিতাটিরও নাম। আমার দেশ আমার মাটি, অসহ্য এক ক্ষুধার তাড়নায় ক্রমশ রক্তের নদী হয়ে যাচ্ছে। হিংস্র নরখাদকের দল যে কোনো ছলছুতোয় তীক্ষ্ণ নখে ছিঁড়ে খাচ্ছে দুপায়ের রূপ লাবণ্য প্রেম প্রীতি। দুপারের রূপ লাবণ্য প্রেম প্রীতি। আমার দেশ আমার মাটি, অসহ্য এক ক্ষুধার তাড়নায় ক্রমশ রক্তের নদী হয়ে যাচ্ছে। হিংস্র নরখাদকের দল যে কোনো ছলছুতোয় তীব্র নখে ছিঁড়ে খাচ্ছে দুপারের লাবণ্য প্রেম প্রীতি। এখন এই দুপার বলতে সম্ভবত আমার দুই বাংলার কথাই উনি হয়তো বোঝাতে চেয়েছেন। রক্ত জল করা শ্রমে যে মাটি প্রতিমা হয় তার অমূল্য সুষমা আজ কোথায় যেন অন্তর্হিত। মাটি যেমন জলের কাছে মুখ দেখে, মানুষ দেখে সেই জলে তার শুদ্ধ প্রতিবিম্ব, তার সবুজাভ জীবনায়ন। সময় মনে থাকে না বলে মানুষ তীক্ষ্ণ নখের আঁচড়ে কঠিন পাথরের বুকেও ফুল ফোটাতে ভালোবাসে। নিজস্ব ঘরানার বিশাল ক্যানভাস জুড়ে সুচারু পেলবতায় প্রত্যেকেই হতে চায় এক একটি দুর্লভ দৃশ্যচিত্র। তবু বুকের মধ্যে হিংসা দেশ পোষণ করে বিবর্ণ বর্ণ লেপনে পরস্পর ভুল বোঝাবুঝি হয়। আপন রক্তের হোলি উৎসবে মেতে ওঠে মানুষ। আমার দেশ আমার মাটি তাই বুঝি রক্তের নদী হয়ে যাচ্ছে। হাত বাড়ালেই, হাত বাড়ালেই পাওয়ার কথা মেঘের ফাঁকে নীল তারাটি, সবুজ অবুজ স্বপ্ন যত। হাত বাড়ালেই পাওয়ার কথা তামাম দেশের স্নিগ্ধ ছায়া, শুদ্ধ জীবন মন্ত্রপুত। হাত বাড়ালেই অনেক আশার শ্বেতকরবী দোলন চাপা আন্দোলিত আকুল অধর।
হাত বাড়ালেই গহীন বনের উচ্চকিত হিংস্র থাবার ঢাকতে পারি নগ্ন প্রহর। হাত বাড়ালেই পাওয়ার কথা, লক্ষ লোকের জয়ধ্বনি ঊর্ধ্বমুখীন সূর্যসিঁড়ি। হাত বাড়ালেই গুমোট হাওয়ার সর্বনাশা টালমাটালের দীর্ঘ দহন ভাঙতে পারি। হাত বাড়ালেই পাওয়ার কথা, মুঠোর মধ্যে সেই চাবিটি আজন্মকাল খুঁজছি যেটা। হাত বাড়ালেই পাওয়ার কথা, সেতুবন্ধের সেই পৃথিবী জন্মজয়ী জোয়ার ভাটা। সময়ের ছাপ এবং সেই সময়ে যেভাবে কবিতা সম্পর্কে যে ধারণা ছিল, কবিতার শব্দ চয়ন, কবিতার বক্তব্য এবং কবিতার শরীর, তার বক্তব্যের দীর্ঘতা, বক্তব্যকে যে দীর্ঘক্ষণ ধরে একই বক্তব্যকে টেনে নিয়ে যাওয়া, এই সবগুলো সেই সময়ের বৈশিষ্ট্য ছিল অনেকটাই, এবং সেই বৈশিষ্ট্য এই লেখার মধ্যে স্পষ্টত দেখাই যাচ্ছে। অস্থির পটভূমি, উপস্থিত কোথাও যাবার নেই, সময়ের হাতে ভঙ্গুর কাচের মতো আপাতত এখানেই থিতু হয়ে আছি। যে কোনো মুহূর্তেই হাত ফসকে ছত্রখান হয়ে ছড়িয়ে পড়তে পারি তোমাদের চতুর্দিকে যত্রতত্র। কাচ এমন কিছু রত্নসম্ভার নয় যে রাজার মতো তৎক্ষণাৎ দিকবিদিকে অশ্বারোহী ছুটিয়ে কেউ হারানো মানিকের তত্ত্ব তলাশ করবে বা দেশ দেশান্তরে ভগ্ন দূত পাঠাবে। অস্থির পটভূমি কাউকে মনে রাখে না, তুচ্ছ সুখ দুঃখের রোজনাম চায়, মানুষ হারিয়ে ফেলে আপন অভিজ্ঞান। সকল অস্তিত্ব ভেঙে চুরে সময়ের হাতে সবই একসময় ঘষা কাচের মতো বাতিল হয়ে যায়। অথচ সূর্যের ঋজুরেখায় স্থাপন করলে সামান্য কাঁচও এক নিমেষে এক বিধ্বংসী আগুন জ্বালাতে সক্ষম হয়। বিস্মৃতির নীল খামে, বিষণ্ণ এ পড়ন্ত বেলায় নীলাভ চিঠির খামে কে আমাকে ডেকে নেবে? কে দেবে প্রসন্ন মুখ, পদ্মকলি ফোটার মন্ত্রণা? কে দেখাবে নগ্ন ঘাটে প্রকম্পিত জলের বৈভব? বৃন্তচ্যুত শুষ্ক পত্রে কে দেখাবে জীবনের অপার মহিমা? একদা সময় ছিল উদ্ভাসিত বিশুদ্ধ আগুন, সুর ছিল, ছন্দ ছিল, আদিগন্ত স্বপ্ন ছুঁয়ে হাওয়া ছিল ঐশ্বর্য অপার। অসম্ভব স্নিগ্ধতায় রাত ভোর জ্যোৎস্নার কুহকে চেনা যেত শুদ্ধ মুখ, শুভ্রতা নির্ভুল। অথচ এখন সব ছায়াচ্ছন্ন হলুদ বৃত্তান্ত, বিস্মৃতির নীল খামে সুরক্ষিত অনন্ত রোদ্দুর। পড়ছিলাম বাদল ভট্টাচার্যের কবিতা। পরের কবিতার নাম কালবেলা। সময়ের অগ্নিজিহ্বা বড় ভয়ঙ্কর, বড় তীব্র সেই সর্বগ্রাসী ক্ষুধা। দুরন্ত তৃষ্ণার ঘোরে সর্বক্ষণ মাটির গভীর থেকে শুষে নেয় সর্বশেষ জলকণা। চেটেপুটে খেয়ে নেয় আদিগন্ত মাঠ ঘাট, অনাবিল বুকের সবুজ। সম্বৎসর আসে যদি দগ্ধ এই অশুভ সময়, 10 দিক ভরে হাহাকারে, কোথায় বাঁধব ঘর এই ঘোর বিপন্ন সংসারে? এ জন্মের নিশ্চিত বসত। সর্বময় যেন এক বিষাদ বিবর্ণ ঋতু, বেজে চলে ব্যাপ্ত চরাচরে রক্তের গভীরে ছায়া। ছায়া বাড়ে দ্রুত লয়ে বুকের নিভৃতে জীবনের বিস্তৃত শিকড়ে। খরাক্লিষ্ট কালবেলা, চতুর্দিকে
অবক্ষয় বিষম দুর্দিন। বিবর্ণ বৃক্ষের পাতা ঝরে গেলে, সময়ের নিঃস্ব রিক্ত ডালে তবু ঝুলে থাকে মৃত চাঁদ। হঠাৎ কখনো যদি দগ্ধ দিন শেষে ফিরে আসে পূর্ণিমার হঠাৎ কখনো যদি দগ্ধ দিন শেষে ফিরে আসে পুনর্বার শ্রাবণী পূর্ণিমা। খরাক্লিষ্ট কালবেলা, চতুর্দিকে অবক্ষয় বিষম দুর্দিন। বিবর্ণ বৃক্ষের পাতা ঝরে গেলে, সময়ের নিঃস্ব রিক্ত ডালে তবু ঝুলে থাকে মৃত চাঁদ। হঠাৎ কখনো যদি দগ্ধ দিন শেষে ফিরে আসে পুনর্বার শ্রাবণী পূর্ণিমা। আজ থেকে ৩০ বছর আগেও তিনি ৩০-৩৫ বছর আগেও তিনি অবক্ষয় দেখেছেন, আর আজকেও আমরা চরম অবক্ষয়ের মধ্যে রয়েছি। ঘর চেয়েছি কেবলমাত্র ঘর, তবুও যেন চতুর্দিকে দারুণ অবহেলা। অর্থহীন আবহে কাটে দিন, ক্লান্ত মন সমর্পণে কেটে যাচ্ছে বেলা। ঋতু ফেরায় দেহের মতিগতি, অটল খরা আচম্বিতে চাটছে বীজতলা। সবাই চায় পূর্ণ প্রাণে বাঁচা, ছায়ার ডোবা গাছগাছালি নদীর লীলা খেলা। নেভানো চিতা দেখে না কেউ ফিরে, পূর্ণ কলস আঘাতে ভেঙে আবার তৎপর। তবুও আমি ঘর চেয়েছি কেবলমাত্র ঘর, কেউ বা এসে আঘাত হানে, আঘাতে করে পর। এটাই জীবনের বৈশিষ্ট্য, এটাকেই জীবন বলে। এই জীবনের মায়াতেই মানুষ ছুটে চলেছে। নকশা, যা খুশি হোক নিতে পারো, কানাকড়ি দাম কিছু নেই। গাছগাছালির শিকড় বাকড় এবং কিছু নাবাল জমি আপাতত গাভীন গাই। কেবলমাত্র রঙের বিবি, তিনখানি তাস উবুর করা হাতের কাছে এবং একটু কারণ বাড়ি। যা খুশি নাও হাত বাড়িয়ে, বসন্তের ঠিক ফেরত দিও। নষ্ট ঋতু, আমি দূরে কোথাও চলে যেতে চাই। সমুদ্রের হাওয়ার মতো হালকা হাতে এবার সব গোছগাছ করে নেব। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, এসব তো কিছু নেই যে শিকড় তুলতে সময় লাগবে, ছেড়ে যেতে কষ্ট হবে। সমস্ত রাজ্য ঘুরে এসে দেখেছি, এক বুক তৃষ্ণা নিয়ে চিরদিন কেউ কারো জন্য বসে থাকে না। সমস্ত সুখ দুঃখের স্মৃতি নিয়ে ভালোবাসার বৃষ্টি ধোয়া মাটি ক্রমশ সমতলের দিকে গড়িয়ে যায়। অন্তর্মুখী মন ভেতর দিকে মুখ ফিরিয়ে থাকে, আপন সব পর হয়ে ওঠে। তাই নষ্ট ঋতুর জটিল আবর্ত পেরিয়ে আমি দূরে কোথাও চলে যেতে চাই। কবির অভিজ্ঞতা, কবির সময়, সব কিছুই অনেকটাই যেন আমাদের এই সময়ের অভিজ্ঞতা, আমাদের এই সময়ের জীবনের সঙ্গে মিলে যাচ্ছে। আর দু একটি কবিতা হয়তো পড়তে পারবো। ঈশ্বরীয় মুখগুলো। ঈশ্বর নামে কোথাও কেউ আছেন কিনা জানি না, তবু তার নামে প্রত্যহ নত জানু হই। মানুষের জন্য কিছু প্রার্থনা রাখি। হয়তো তিনিও রোজ প্রার্থনায় বসেন, কেননা তিনিও ভক্তদের জন্য সমান দায়বদ্ধ। মানুষের ভক্তি বিশ্বাসের লোভে চিরকাঙাল। অথচ আমি ঘরের জীর্ণ দেওয়াল থেকে ঈশ্বরীয় ক্যালেন্ডারগুলোকে নামিয়ে দিয়ে ঘরকে জঞ্জাল মুক্ত করতে তৎপর হই।
কেননা রাতের হাওয়ায় দেওয়ালময় ঈশ্বরীয় মুখগুলোর অবিরাম মাথা ঘষ্টানোর শব্দে আমি ঘুমোতে পারি না। রাতের শব্দ সর্বক্ষণ আমাকে বিব্রত করে। জানি বাস্তবকে সামাল দেওয়া খুবই সহজ। জীর্ণ প্লাস্টারের বুকের দীর্ঘ ক্ষতকেও একদিন সারিয়ে তোলা সম্ভব হয়, অথচ স্মৃতির দাগ কিছুতেই তোলা যায় না। একের বদলে অন্য স্থান দখল করে। অতএব আমার মনে হয় ঈশ্বর ও মানুষ একই খোলসের অন্তরালে, পরস্পর বিবাদমান ও সহাবস্থানে হরিহর আত্মা। আপাতত শেষ কবিতা ফেরার ঠিকানা। যতদূর দৃষ্টি যায় ঝাপসা সব, অগোচরে সময়ের বিস্তীর্ণ পলিতে বুঝে গেছে মেঠো পথ ঘরের ঠিকানা। সামনে পেছনে যেদিকে তাকাই চতুর্দিকে উচ্চশির কঠিন পাহাড়। যা কিছু নম্রভূমি সমস্ত সকাল একদিন ছিল স্বপ্নময়। আজ সব পরিপূর্ণ ধ্বংসের প্রতীক। সহস্র দুর্যোগে তবু অবিকৃত স্মৃতিরেখা। বারংবার ছুঁয়ে আসি সেই সব নির্ভীত প্রহর। বনজ লতায় গুল্মে নির্বাসিত শুদ্ধ দিন, সংহত পাঁচিল। এখানে অশেষ দুঃখ, অপার যন্ত্রণা হৃদয় দগ্ধ করে। দিন পুড়ে দিন হয় চৈত্রের চিতায়, তবুও তীক্ষ্ণ নখ নিরন্তর বালি খুঁড়ে খুঁড়ে যে অমৃত তুলে আনে বুকের ভেতর, তাও সব অর্থহীন বিবর্ণ বিষাদ। যতই যত্নে ঢাকি পিপাসার পূর্ণ কুম্ভ, সেও চায় সিক্ত মাটি, পূর্ণতার গতিপথ, ফেরার ঠিকানা। পড়লাম বাদল ভট্টাচার্যের যে মাটি প্রতিমা হয়, এই কবিতার বইটি থেকে কয়েকটি কবিতা। দীর্ঘদিন পরে বাদল ভট্টাচার্যের এই কবিতাগুলি পড়লাম। আপাতত ইদানিংকালে কোথাও বাদল ভট্টাচার্যের নাম বা তার কবিতার কথা ইদানিংকালে শুনেছি বলে আমার মনে পড়ছে না। আপনাদের অভিজ্ঞতা আপনারা শেয়ার করবেন। দীর্ঘদিন পরে আমি বাদল ভট্টাচার্যের এই বইটি আজ আমার সংগ্রহ থেকে উদ্ধার করলাম, খুঁজে বার করলাম এবং সেখান থেকে বাদল ভট্টাচার্যের কবিতা পড়ে বাদল ভট্টাচার্য তাঁর কবিতা এবং তাঁর সময়কে তুলে আনার আমার দুর্বল হাতে যতটুকু সম্ভব আমি চেষ্টা করলাম। নমস্কার। দুই কবির কবিতা পাঠের দ্বিতীয় কবির নাম ফাল্গুনী ভট্টাচার্য। কবিতা বইটির নাম গ্রামীণ সংবাদ। গ্রামীণ সংবাদ, ফাল্গুনী ভট্টাচার্য। এখন তার থেকে কয়েকটি কবিতা পড়ব। গ্রামীণ সংবাদ যেমন কবিতা বইটির নাম, তেমনি এটি একটি দীর্ঘ সিরিজেরও নাম। এই সিরিজে অনেকগুলি কবিতা আছে। আমি সেখান থেকে কয়েকটি কবিতা পড়ব। প্রায় 16টি কবিতা আছে, 16টি এই সিরিজের কবিতা আছে। এখান থেকে আমি কয়েকটি পড়া যায়, দেখি কতটা সম্ভব হয়। 1, আমি শীত ভর শুই বিচালির বিছানায়, অঘ্রাণে শিশির ভরে মাঠে মাঠে পাকা ধান শীষ, আইরি কলাই তুলি, তেওড়ার কচি শাক এনে মাকে বলি ঝাল করে রাঁধ, কুড়ো জালি দিয়ে তুলি ময়ে আর পুঁটি, ডালে জমা গুগলি শামুক, কাঁপন ধরলে দেহে গুটিসুটি আগুন পোহাই, মাঠে মাঠে হেঁকে যায় ধানের পাহারাওলা দল, উঠোনে আমার মতো হিম খায় কুকুরের ছানা,
মা আমার খুব ভোরে ওঠে, বাঁধা ঝির কাজ, আমার অভর পেটে ভাত দিতে অন্নপূর্ণা ভিখিরি হয়েছে। আখ খেতে গুঁড়ি মেরে জড়ো করি ঝুরি ঝুরি ঘাস। মাকে বলি একবার কেঁদুলির মেলা নিয়ে যাস। মা কিছু বলে না, জানে গতরে খাটা রাত থেকে দিন, এই শীত, যার কাঁপা এই রাত, আর কতদিন। 2 এই নাও তেলে না পোতা, এই নাও রাঙামাটির গ্রাম, এই নাও গাওদিয়া নিশ্চিন্দিপুরের আলপথ, তার পাশে বাঁশবাদি। কুতুবপুরেও যাওয়া যাবে, রূপসালী ধানে ভরা নকশি কাঁথার মাঠ পাবে। সীতাপুর আলবাঁধা নডাঙাল দমা দমা হাসে, নডাঙাল দমা দমা হাসে না দমদমা হাসে, দমা দমা হাসে, যাই হোক লেখা আছে দমা দমা হাসে। এই পথে পেয়ে যাবে অন্য এক রতনপুর গাঁ। এই পথে হেঁটে গেলে নদী পাবে রঙ্গিলা নাও। আলো আলো খুশি খুশি গ্রাম পরিজন, এখনো এমন গ্রাম বিষহীন বিদ্বেষবিহীন। দুর্গার হাতটি ধরে অপু আজও কাশফুল খোঁজে। দূরে ওই রেলগাড়ি, আরও দূরে মেঘের মণ্ডপ। গ্রামে গ্রামান্তরে মন আকাশের নীলাভ পাতায়। আমি অপু হয়ে লিখি কৈশোরক গ্রামীণ সংবাদ। 3 কতদিন বুক ভরে মন ভরে গাই না বাউল, ভুলেছি পীড়িত রীতি, মনে জমে আছে ঝুল কালো পাক। রাঙা পিসিদের গ্রামে নতুন ধানের উৎসবে, যেমন গেয়েছি গান খমক বাজিয়ে ভৈরবে। নবীন শ্যামের বামে নবীনা কিশোরী গানেই ধুলোট। গান শুনে আহা বাহা কার বেটা, বলেছিল বুড়ো বট, বেঁচে থাক। কলমিলতার মতো কিশোরী মেয়ের ভালোবাসা, দুপায়ে মারিয়ে ধরেছি গেরুয়া বসন বাসা ভোলা কাক। এখন গাই না আর, শুধু কাঁদি নিরিবিলি। কি কঠিন শহরের কংক্রিট অলিগলি। থাক থাক, কাকেই বা বোঝাবো পাঁজরের ব্যথা ও মোচড়। জোটে না দুবেলা ভাত, করিহীন আমার কোঁচর। ফাঁকা ফাঁকা, আমি এক বাউন্ডুলে হতচ্ছাড়া গ্রাম ছাড়া ছেলে। তবু মন গান গায়, গান ওঠে গলা বুক ঠেলে। কিশোরী বসুক পাশে, খুশি হোক শ্যামপ্রিয়া শ্রেয়। বাঁশিটি আমার আপন সদর, পরম পাথেয় হয়ে থাক। 4 নম্বর যাব রতনপুর মায়াবিয়া গ্রাম। গোসাই দাদার প্যাঁক প্যাঁক রিকশায় আধ সেঁকা দিলখুশ বিড়িতে সুখের টান দিতে দিতে পুরাতনী ভাদু গান। ভাদুরা কেমন আছে গ্রামে, মাঠে পুকুরে গাং শালিক নামে। শামুক গুগলি পানি ফল তোলে বউ, মুখে খেজুর রসের মতো স্নিগ্ধ হাসি। হরিতকি গাছের ছায়ায়, বন শিরিষের বনের মায়ায়। আর তেমন করে কি লুকোচুরি খেলে, আদুল গায়ের হাফ প্যান্ট আর তামাটে চুলের বেগুনি ফিতেরা। মাটি মাটি গাগতরের মাসি পিসি, পদ্ম পাতায় গরম ভাত ডাঁটা পোস্ত বাড়ে, তারপর কচি কলা পাতা ঘুম। মায়ামাখা রতনপুরের গাছ, জাদুময় দিদিমা ঠাকুমা, প্রাণ খুশি করা আলো হয়ে
অন্ধকারে আমাকে পথ দেখায়। ভাদুরা কেমন আছে, জাদুরা কেমন আছে, একবার উঁকি মেরে যাব। ও গোসাই দাদার রিক্সা, তুমি পক্ষীরাজ হও। 5, রাঙা পিসিদের গ্রামে গেলে তুমি বুঝবে নদী কাকে বলে জল হিলসা। এক ঢাল কালো চুলের ঝর্ণা ঝরবে, রাঙা পিসি মানে আউশ, আমন, শ্যামলি। খরানি পীড়িত মনে ভেসে ওঠে গ্রামটি, নামটি বড়ই মধুর, বেহুলা সামনে। নদীটি কিশোরী মেয়ের মতো নবীনা, সোনালি আঙুল কথা বলে ওঠা পাতুরি। প্রপিতামহীরা, দিদিমা, ঠাকুমা, বলছি জিনপরি শোনো, অপদেবতারা শুনছ, রাঙা পিসিদের গ্রামে যেতে দাও আমাকে, হতে চাই প্রিয় নয়াঞ্জলির কলমি। রাঙা পিসি, তোর মাথা জুড়ে কালো ঝর্ণা, রাঙা পিসি ওই গ্রাম ছুঁয়ে থাক তটিনী। কত দূর পথ, পথ যত হোক না কুটিলা, গুরুপদ কাকা বলেছে বাইবে পানসি। 6, গ্রামে আর তাই তো আসি না রাঙা পিসি, নদীকে বেঁধেছ কংক্রিটে, নদী বুকে জল নেই, শ্যাওলা কচুরিপানা, শ্বাসরোধ হবে যে নদীর, ও নদীর কাছে গেলে দীর্ঘশ্বাস ছাড়ে। বুড়ো বট বলেছিল, আসিস বাপ যখন খুশি, কাছে বসে শুনে যাস কথকতা রামায়ণী গান। ওগো পরিজন, গ্রামীণতা উড়ে গেল, কোথায় পোড়ালে তাকে? মাটি মাটি গাগতর ধান শীষ, কিশোরী সেমিজ, হাফ প্যান্ট ভালোবাসে, নোনা আতা দেয়, তাকে তো আর দেখি না রাঙা পিসি। স্বজন হারানো কান্না সানাই কেঁদেছে, শুনেছি শহরে থাকে, চুল কেটে মেম বনে গেছে। আহা গোছা ভরা চুল, নদীতে শ্যাওলা কচুরি পানার ভিড়, দমবন্ধ দীর্ঘশ্বাস ছাড়ে, ও নদীর কাছে গেলে কষ্ট হয়। আর তো গাই না জারি, নৌকো বেচেছি হাফ দামে, গ্রামে আর তাই তো আসি না রাঙা পিসি। 7, গ্রাম ছেড়ে থাকতে পারি না রাঙা পিসি, ইচ্ছে হয় তোমার উঠোনে রোদ হয়ে ঝরি, ইচ্ছে হয় অঞ্জনা নদীর বুকে জমা শ্যাওলার দাম তুলে খুশি রোদে দিই বুকের গভীরে, ইচ্ছে হয় হারানো কিশোরী খুঁজি গাজন মেলায়, তার চুলে মাটি মাটি ঘ্রাণ, তার ত্বকে কচু পাতার মতো শ্যাম স্নিগ্ধতা, সব মলিনতা সব বিষ তুলে নিই নীলকণ্ঠ হয়ে। আহা কি কষ্ট কিশোরী, ইচ্ছে হয় স্বপ্ন লিখি কৈশোরক কৌতূহলে, কবিরাজপুরে দেখে আসি পুতুলের নাচ, সোনাই মাধাই পালা, রাত শেষে হেরিকেনে কালি, ফিরে এসে চুনো মাছ ধরা, জলে খেলা উথালি পাথালি। গ্রামে আর যাব না ভেবেছি বহুবার, তবু থাকতে পারি না রাঙা পিসি। নদীটার কথা ভেবে কষ্ট হয়, ওকে ওভাবে মজালে। নদী নেই, নৌকা নেই, হতচ্ছাড়া গ্রামে, তবুও পাঠাই চিঠি মন খারাপের ব্যথা নীল খামে। আপাতত গ্রামীণ সংবাদের এই সিরিজ থেকে আপাতত আমি 7টি কবিতাই পড়লাম, কারণ কবিতাগুলো আমি তো প্রথমবার পড়ছি, যদিও বইটি কবি আমাকে বহুদিন আগেই দিয়েছেন। কোনো কারণ না থাকা সত্ত্বেও আমার বইটি সেভাবে পড়া হয়ে ওঠেনি, হয়তো 2-1টা কবিতা পড়েছি, পাতা উল্টেছি। কিন্তু আজকে এই ভিডিও করার রছিলায় আমি 7টা কবিতা একটানা পড়লাম, এবং প্রায় প্রথম পাঠ, 1-2টি বাদ দিলে প্রায় সব কবিতাগুলি প্রথম পাঠ। প্রথম পাঠেও
আমার অন্য কবিতা অন্য ভিডিওতে পড়তে গেলে প্রথম পাঠে পড়ছি বলে যেভাবে আমাকে বহুবার হোঁচট খেতে হয়, এখানে কিন্তু সেরকম হোঁচট আমাকে খেতে হয়নি। আর এই কবিতাগুলি পড়ার সময় আমার অনিকেত পাত্রর মুখটা বারবার ভেসে উঠেছিল। অনিকেত পাত্রর কবিতা, তার স্বপ্নতার, এ সমস্ত এর আগের অনেক ভিডিওতে আমি পড়েছি। এখন এই ফাল্গুনী ভট্টাচার্যের গ্রামীণ সংবাদ পড়তে গিয়ে কোথাও যেন আমি অনিকেত পাত্রকে যেন ছুঁয়ে ফেলছি, স্পর্শ করে ফেলছি। কেন আমি তার ব্যাখ্যা দিতে পারবো না? ব্যাখ্যা দেবেন যারা ব্যাখ্যাকার। ফাল্গুনী ভট্টাচার্য আমাকে শুধু স্পর্শই করলেন না, আমার বুকের অনেকটা ভেতরে ঢুকে গেলেন। তাকে নমস্কার, আর আপনাদেরকেও নমস্কার।